ব্যাপারটা ঘটেছিল ছোটনাগপুর সাইডে একটা জায়গায়, একটা ডাক বাংলোয়। জায়গাটার নাম নাই বা বললাম। রাঁচি থেকে বেরিয়ে অনেকগুলো রাস্তা অনেক দিকে চলে গেছে, তারই একটার একটা ডাক বাংলোর কথা বলছি। আমার তখন 3 বছরের জন্য বনবাস, ফরেস্ট রেঞ্জার্সের চাকরি নিয়েছি, একটা জঙ্গলের চার্জ নিতে হবে। মোটর বাসে চলেছি। শীতকাল, বেলা প্রায় 4টের মধ্যেই চারিদিক ক্রমে মলিন হয়ে এলো। দূরে আকাশের কোলে এমুড়ো থেকে ওমুড়ো একটা লম্বা পাহাড়ের রেখা আমাদের মোটর এগোবার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠতে লাগলো। যেন বিরাট আকারের কি একটা যেন এতক্ষণ শুয়েছিল। আমাদের এগোতে দেখে যেন গা ঝাড়া দিয়ে দাঁড়িয়ে উঠেছে। ওই পাহাড়টা ডিঙিয়ে যেতে হবে আমাদের। ভয়, আগ্রহ, বিস্ময়ের সঙ্গে সঙ্গে বেশ একটা কৌতুক মনে হচ্ছিল। প্রায় ঘণ্টাখানেকের মধ্যে আমরা পাহাড়ের নিচে পৌঁছে আঁকা বাঁকা পথ বেয়ে উঠতে শুরু করলাম। যখন প্রায় পাহাড়ের চূড়ায় পৌঁছেছি তখন আমাদের মোটর গেল বিগড়ে। সারতে দেরি হবে, রাত হয়ে যাবে। সান্ধ্য পাহাড়ের শোভা দেখবার জন্য আমি মোটর থেকে নেমে খানিকটা তফাতে একটা পাথরের চাঁইয়ের ওপর গিয়ে দাঁড়ালাম। পেছনে রয়েছে একটা খাড়া পাহাড়, সামনে গভীর খাদ, খুব গাঢ় জঙ্গলে ঢাকা, তাই আরো গভীর বলে মনে হচ্ছে। প্রথমটা বেশ ভালো লাগছিল, কিন্তু অন্ধকার যত গাঢ় হয়ে আসতে লাগলো একটা অস্বস্তিকর অনুভূতি মনটার ওপর জেঁকে বসতে লাগলো। চারিদিকে পাহাড়ের ঢেউ, নিস্পন্দ, নিস্তব্ধ, রহস্যময়। অত বড় একটা বিরাটের মধ্যে নিজেকে অত্যন্ত ক্ষুদ্র আর অসহায় বলে মনে হতে লাগলো। অন্ধকার ঘন হওয়ার সঙ্গে সঙ্গে কেবলই মনে হতে লাগলো যে যে বিরাট আকৃতির জীবনটা খানিকটা আগে আমাদের দেখে জেগে উঠেছিল তারই গর্ভে ধীরে ধীরে গুঁড়ো হয়ে চলেছি। এই আতঙ্কের মধ্যে যখন ডুবে রয়েছি, হঠাৎ ডান দিকে আগুনের ভাটার মতো প্রকাণ্ড দুটো চোখ জ্বলে উঠল, আর সঙ্গে সঙ্গে রক্তলুব্ধ জন্তুর গর্জনের মতো একটা উৎকট আওয়াজ চারিদিক কাঁপিয়ে উঠল। ফলে আমার পায়ের নখ থেকে মাথা পর্যন্ত যেন বিদ্যুৎ খেলে গেল। আমি দৌড়ে মোটরে চলে এলাম, কাউকে কিছু বললাম না। আর কিছুক্ষণের মধ্যেই মোটর চলতে লাগলো। ঘুরে ফিরে মোটর একবার নিচের দিকে নামতে লাগলো। তখন বেশ রাত হয়ে গেছে। একটা ডাকবাংলোর সামনে এসে আমাদের মোটর থামলো। ড্রাইভার কয়েকবার হর্ন দিল, কোনো সাড়া শব্দ নেই। ড্রাইভার বলল, আমাদের প্রায় ঘন্টা চারেক দেরি হয়ে গেছে। বাংলোর কেয়ারটেকার নিশ্চয়ই গ্রামে চলে গেছে এতক্ষণ। অবশ্য তার যাওয়াটা উচিত হয়নি, ওর ডিউটি হচ্ছে মোটর দেখে নিয়ে তারপর বাড়ি যাওয়া। কোনো লোক না নামলে ড্রাইভার খাতির করে আমার বাক্স, বিছানার গাঁটরি আর সুটকেসটা ডাকবাংলোর বারান্দায় এনে রেখে দিল। বলল, আচ্ছা, আপনার কাছে তো টর্চ রয়েছে, একটু দূরেই গ্রাম, সেখানে গেলেই তারা কেয়ারটেকারকে ডেকে দেবে। কিন্তু বাবু, কি একটা বলতে গিয়ে হঠাৎ থেমে গেল। প্রশ্ন করলাম, কি? এই সময় মোটর থেকে তাগাদার হর্ন বেজে উঠল। না, তেমন কিছু নয়, মানে এখানকার যে কেয়ারটেকার। আবার তাগাদা হওয়ায় তাড়াতাড়ি চলে যেতে যেতে বলল, একলা আপনি, তাই ভয়ে পাওয়ার কিছু নেই তেমন। কিছু বলতেও পারলাম না, আর বলবার ছিলই বাকি। মোটরটা চলে গেল। যতক্ষণ তার একটুও আওয়াজ শোনা গেল কান পেতে রইলাম। একবার একটা শেষ হর্নের পর একেবারে নিঃশব্দ হয়ে গেল। যেমন দপ করে একবার জ্বলে উঠে প্রদীপ নিভে যায়, আওয়াজটাও সেরকমই একটা আর্তনাদ করে যেন স্তব্ধ হয়ে গেল। নির্জন বাড়িটার বারান্দায় আমি নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলাম। জায়গাটা চারিদিকে পরিষ্কার, বেশ খানিকটা পর্যন্ত দেখা যায়। দৃষ্টির সীমার বাইরেই নিবিড় অন্ধকার। ডান দিকটায় অন্ধকার যেন আরো গাঢ়। যেটা পেরিয়ে এলাম সেই পাহাড়টা আর কি। ভেবে ঠিক করতে পারছিলাম না। টর্চটা জেলে গ্রামের দিকেই যাব, কিন্তু কোন দিকে গ্রাম? যদি আন্দাজে ঠিক যাই তো হয়তো পাশেই পাবো, কিন্তু যদি ভুল দিকে পাওয়ারাই তো বোধহয় এমন 2-4 মাইল গিয়েও মানুষের চিহ্ন পাবো না। দেখে তো আসছি সারাদিন,
নিতান্তই বিরল বসতির দেশ। কেয়ারটেকার সম্পর্কে ড্রাইভার কি বলতে চাইছিল, থেমেই বা গেল কেন? কি করব না করব কিছুই ঠিক করতে না পেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর কি মনে করে পা বাড়াবো, পায়ের পেছনের দিকটায় একটা লম্বা ভিজে টানে আচমকা শিউরে উঠলাম। ফিরে দেখি খুব বড় একটা কালো কুকুর। তাড়াতে গিয়ে আরো শিউরে উঠলাম। হঠাৎ মানুষের আওয়াজ শুনে, কাছেই বারান্দার কোণের কাছটায়। কুকুরের খটকাটা সামলাতে না সামলাতেই হঠাৎ এটা কানে যাওয়ায় একটু অভিভূত হয়ে উঠেছি। এমন সময় কুকুরকে শাসাতে শাসাতে একটা লোক অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে এলো। সামনে এসে সেলাম করে বলল, ও কিছু বলবে না হুজুর। মোটরে আজ আপনাদের খুব দেরি হয়ে গেল। কিছু দুর্ঘটনা হয়েছিল নাকি? লোকটার খুব বয়স হয়েছে বলে মনে হলো, আর আশ্চর্য রকম রোগা লোকটা। এত রোগা যে চলছে তা মাটিতে পায়ের আওয়াজ পর্যন্ত হচ্ছে না। গায়ে প্রায় আপাদমস্তক মুড়ি দেওয়া একটা সাদা কম্বল। আঙুলগুলো এত শীর্ণ আর অস্থিসার যে মনে হচ্ছে যেন অন্ধকারের মধ্যে মিশে যাচ্ছে। মোটর ছাড়বার পর থেকে যে একটা কেমন ছমছমে ভাব লেগেছিল, মানুষ দেখে সেটা দূর হওয়া উচিত ছিল, কিন্তু সত্যি কথা বলতে ভয় তো দূর হলোই না, বরং বেশ একটু বেড়ে গেল। আমি সঙ্গে সঙ্গে তার কথার উত্তর দিতে পারলাম না। উত্তর দেওয়াই হলো না বলা ঠিক। তাকে আর চোখে একটু ভালো করে দেখবার চেষ্টা করে বললাম, চাবি খোলো। এই যে খুলি। বলে আমার আর দরজার মাঝখানটায় আমার দিকে পেছন ফিরে দাঁড়ালো, আর একটু ঝুঁকে যেন কোমরের চাবিটা তালায় লাগিয়ে দিয়ে তালাটা খুলে ফেলল। দরজা দুটো ভেতরের দিকে ঠেলে দিয়ে বলল, আপনি যান বাবু, আমি আপনার তাহলে বাক্স বিছানাটা নিয়ে আসি। তালা খুলল বটে, কিন্তু আমার যেন মনে হলো কোনো শব্দ হলো না। যাই হোক, অতটা গ্রাহ্য না করে আমি বললাম, তবেই হয়েছে, তোমায় যেমন সবল দেখছি। লোকটা অদ্ভুতভাবে হি হি করে হেসে উঠল। আমায় কথাটা বলেই বারান্দায় রাখা গাঁটরি ও জিনিসপত্রের দিকে চলে গিয়েছিল বলে ওর মুখটা দেখতে পেলাম না। তবে হাসির আওয়াজটা কানে যেতে একটা নতুন ধরনের ঠেকল। তবে হাসি বাইরের কনকনে মুক্ত হাওয়া সনসন করে ঘরে ঢোকবার মতোই সুরহীন আর কনকনে। আমার হাড় পর্যন্ত যেন হিম হয়ে গেল। ভয়ের এতটা মুখোমুখি জীবনে কখনো হয়নি, কিন্তু আমি যে নিরুপায়, আর নিরুপায় বলেই জবরদস্তি একটা ধারণা মনের মধ্যে বদ্ধমূল করবার চেষ্টা করলাম। না, নিশ্চয়ই মানুষ। নিজের মনকে ধিক্কার দেবারও চেষ্টা করলাম। দেখো তো, অনেক কথা বলল, জিনিসপত্র আনতে গেল, মানুষ নয়। টর্চটা জেলে ঘরে ঢুকে একবার চারিদিকটা দেখে নিলাম। বেশ বড় ঘরটা। টর্চ ফেলতে আলোটা সামনে একটা খোলা দরজার মধ্যে দিয়ে ভেতরের দিকে আরেকটা দেওয়ালের ওপর গিয়ে পড়ল। অর্থাৎ এই ঘরের লাগোয়া আরেকটা ঘর আছে। বাক্স বিছানা আনবার কোনো শব্দ না পেয়ে পেছন ফিরে টর্চ ফেলে দেখতে যাব, দেখি সবগুলোই আমার ঠিক পেছনে জড়ো করা হয়েছে। 3-4টে জিনিস এলো, দিব্যি ওজন দুরস্থ, অথচ একটুও শব্দ কানে এলো না। আর এসে পড়লেও যেন ফিরে না দেখতেই একটা বিশ্রী খটকা লাগলো। এইসব চিন্তা করতে করতে আমার সারা শরীরটা শিউরে উঠল। আর তখনই সেই ভাবটা কেটে গেল, কেননা কড়া টর্চের আলোয় স্পষ্ট দেখেছি একটা মানুষ ঘরের মধ্যে চলাফেরা করছে। এই শুনলাম কথা বলল, স্বরটা একটু চাপা, কিন্তু খোনা নয়। এই অবস্থায় সন্দেহ আবার কিছুক্ষণ স্থায়ী হয় না। মনটাকে আবার ধাতস্থ করে নিলাম। বললাম, বিছানাটা পেতে ফেলো তো। আচ্ছা, আগে আলোটা জেলে ফেলো। কোথায় আলোটা? টর্চ আর কতক্ষণ জেলে রাখবো? জেলে রাখা মানেই তো পয়সা পোড়ানো। আলাপটা একটু সহজ করে ফেলার জন্য এইটুকু রসিকতাও করেছিলাম। লোকটা সেই রকমই অদ্ভুতভাবে হেসে উঠল। বলল, না না বাবু, টর্চ আর বেশিক্ষণ জ্বালিয়ে রাখতে হবে না। প্রায় সঙ্গে সঙ্গে একটা মজা হলো।
টর্চের চাবিটা টিপে ধরে টর্চটা জেলে রেখেছিলাম। আঙুলটা একটু আলগা হয়ে গিয়ে টর্চটা নিভে গেল। আলগাভাবে ধরে রাখলে স্প্রিংওয়ালা টর্চগুলো এই হয়, কিন্তু এক্ষেত্রে আর জ্বলল না, ফিউজ হয়ে গেল। বললাম, টর্চটা যে খারাপ হয়ে গেল। অত কড়া একটা আলো নেভায় আরো অন্ধকার হয়ে গেল। কাউকে দেখতেও পেলাম না, কোনো উত্তরও পেলাম না। টর্চটা হঠাৎ ফিউজ হয়ে যাওয়াটা খেয়ালের মধ্যে আনিনি। ওরকম কয়েকবার হয়েছে, কিন্তু উত্তর না পেয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল। হাত দুয়েকের মধ্যেই লোকটা ছিল, অথচ উত্তর নেই কেন? একবার মনে হলো হাতটা চালিয়ে দেখি ঠেকে কিনা কারুর গায়ে, কিন্তু কেন বলতে পারি না। সাহস হলো না পরীক্ষা করতে। নিজের গলার আওয়াজে নিজের ভয়টা ভাঙাবার জন্য একটু জোর আওয়াজে প্রশ্ন করলাম, কোথায় গেলে? উত্তর নেই, শুধু হাওয়ার শব্দটা আরো স্পষ্ট হয়ে উঠল। বুঝতে পারছিলাম শরীরটা ঝিমঝিম করে আসছে। মরিয়া হয়ে আরো জোরে বললাম, গেলে কোথায়? তোমায় যে আলো আনতে বললাম, শুনছো? কোথায়? হঠাৎ থেমে যেতে হলো। আমার নিজের কথার প্রতিধ্বনিতে ঘরটা এমন বোঝাই হয়ে গেল যে মনে হলো অন্ধকার ঘরটায় কাদের মেলা বসে গেছে। ভয় আমার অতি সজাগ কানে শোনালো, যেন ঘরের চারিদিকে শতকণ্ঠে কারা যেন আমারই কথার ব্যঙ্গ প্রতিধ্বনি করে বলছে, গেলে কোথায়? তোমায় যে আলো আনতে বললাম, শুনছো? কোথায় গেলে? অনুভব করলাম মাথার চুলগুলো যেন কদম ফুলের মতো খাড়া হয়ে উঠেছে। কি যে করব বুঝতে না পেরে অসাড় হয়ে খানিক্ষণ চুপ করে রইলাম। তারপর আশেপাশে নজর পড়তে মনে পড়ল দরজাটা খোলা আছে। একটা চিৎকার করে ছুটে বেরোতে যাব, দেখি সামনের দেওয়ালে একটা অস্পষ্ট আলো পড়ল। প্রায় সঙ্গে সঙ্গেই লণ্ঠন হাতে পাশের ঘর থেকে লোকটা বেরিয়ে এলো। পাশে জমাট বাঁধা এক খাবলা অন্ধকারের মতো সেই কুকুরটা। ময়লা চিমনি, তেলটা খারাপ নিশ্চয়ই। খানিকটা ধোঁয়ার নিচে একটা মিটমিটে শিখা জ্বলছে। গাছের শেকড় যেমন মাটি আঁকড়ে থাকে, সেরকম ভাবেই লিকলিকে কালো আঙুল দিয়ে লোকটা লণ্ঠনের হাতলটা চেপে ধরেছে। অস্পষ্ট আলোয় তার কোটরগত চোখে উঁচু চোয়ালের হাড়ের ওপর পড়ে উৎকট দেখাচ্ছে। কিন্তু তা দেখা, রোগা মানুষ, উপায় কি? যা হোক, ভূত তো নয়। ভূতে তো আর আলো জেলে আনবে না। একটু অপ্রতিভ হয়ে বললাম, তাই বলি, তুমি বুঝি আলো জ্বালতে গিয়েছিলে? হ্যাঁ বাবু, আলোটা জেলে নিয়ে এলাম। এবার আপনার বিছানাটা করে দিই। আচ্ছা, আপনি খাবেন কি? সেজন্য ভাবনা নেই, টিফিন কেরিয়ারে আমার খাবার আছে, তুমি শুধু বিছানাটা করে দাও। কই, আপনার টিফিন ক্যারিয়ার তো দেখলাম না। সে কি? এই বলে ঘাড় ফিরিয়ে জিনিসপত্রগুলো দেখতেই চক্ষু স্থির। টিফিন ক্যারিয়ারটা সত্যিই নেই। বিমূঢ় ভাবে একটু তার মুখের দিকে তাকিয়ে থাকলাম। সরিয়ে দিল নাকি খাবার শুদ্ধ ক্যারিয়ারটা? বললাম, বারান্দা থেকে বোধহয় আনোনি, দাঁড়াও তো দেখি। আলোটা নিয়ে বারান্দায় এলাম। সেখানেও নেই ক্যারিয়ারটা। লোকটা জিনিসপত্রগুলো ভেতরে নিয়ে আসবার সময় লুকিয়ে ফেলেনি তো? কিন্তু তা প্রায় অসম্ভব। আমি যতটা বুঝলাম, ও বাইরে থেকে যেটুকু সময়ের মধ্যে জিনিস তিনটে এনেছে, তাতে একটা জিনিস আনা চলে না। এর মধ্যে আর লুকোবার সময় পাবে কোত্থেকে? তবু কেমন একটা জেদ ধরে গেল। সেই কালি পড়া আলো নিয়ে সমস্ত বারান্দা এমুড়ো থেকে ওমুড়ো একবার দেখে নিলাম। না পাওয়াতে আরো রোগ চেপে গেল। নিশ্চয়ই কোথাও রেখেছে। বারান্দা থেকে নেমে বাড়িটার পেছনে গেলাম। এখানে বাংলো, মাঝখানে বড় ঘর, দুদিকে দুটো ছোট ছোট ঘর, সামনের দিকে বারান্দা, পেছনে তাও নেই। রাগ কি জেদ কি নিরাশা কি ঘরে ফিরে আবার সেই লোকটাকে দেখতে পাওয়ার ভয়, ঠিক বলতে পারি না। তবে এটা বেশ মনে আছে যে নিশীতে পাওয়ার মতো আমি ক্রমাগতই সেই মিটমিটে লণ্ঠনটা হাতে ধরে বাড়িটার চারিদিকে চক্কর দিয়ে চলেছি। দুবার, চারবার, পাঁচবার, তারপর
আর হিসেব নেই, ঘুরেই চলেছি। মনে শুধু একটা মাত্র প্রশ্ন, আমার খাবারটা গেল কোথায়? কেরিয়ারের মধ্যে করে আমার খাবার গেল কোথায়? খাবারটা ভেতরে ভেতরে কার সঙ্গে যেন একটা তুমুল তর্ক বেঁধে গেছে। বাহ, গেলেই হলো খাবার। অত কষ্ট করে সঙ্গে করে নিয়ে এলাম। মাটির দিকে চেয়ে এক মনে খুঁজছিলাম। হঠাৎ একবার চোখ তুলতে প্রায় একরকম আঁতকে উঠলাম। পাহাড়টা যেন ঘাড়ের ওপর একেবারে এসে পড়েছে। প্রথম তারসটা কেটে গেলে বুঝতে পারলাম ব্যাপারটা কি। পাহাড়ের ঠিক মাথায় সবে এক ফালি চাঁদ উঠেছে। তারই আলোয় পাহাড়ের ওপরের রেখাটা স্পষ্ট হয়ে ওঠায় মনে হচ্ছিল পাহাড়টা যেন খুব কাছে। কিন্তু অন্যমনস্ক হওয়ার একটা ফল হলো নিজে যে কোথায় রয়েছি জ্ঞান হলো। দেখি আলোটাতে আর কিছু নেই। গাঢ় কালির মধ্যে দিয়ে একটা ক্ষীণ রাঙা টকটকে শিখা কোনো মতে উঁকি মারছে। হঠাৎ গাটা শিউরে উঠল। হাতে হাত দিয়ে দেখি একেবারে হিম হয়ে গেছে। চাঁদের অস্পষ্ট আলোয় ঘড়িটাতে দেখি প্রায় রাত 1:30। অন্তত ঘন্টা 4 ধরে ঘুরেছি এই বাড়িটার চারদিকে। ঘুরে ঘুরে আবার খুঁজেছি। অজ্ঞান তখনও হইনি, তবে কেন যে হইনি আমার এখন আশ্চর্য বোধ হয়। ফিরে এসে দেখি লোকটা বারান্দায় একটা কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে। ভয় হলো, কিন্তু তার চেয়ে বেশি হলো রাগ। বললাম, আমি ঘন্টা 4 কি ভেবে কথাটা শেষ করলাম না। লোকটা দুহাত রোগড়ে ঘর ঘরে অথচ অত্যন্ত চাপা স্বরে বলল, এই বাবু, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম কাতুরে মানুষ। আপনি আপনি পেলেন? না। বাসে এনেছিলেন, ঠিক মনে আছে? আমার রাগটা আরো বেড়ে গেল। হাত ধরে একটা ঝাঁকুনি দিতে যাব, তক্ষুনি সম্বিত হলো যদি হাত ধরতে গিয়ে শূন্যে মুঠো বাঁধি, কিংবা যদি দেখি শুধু একটা মরার হাত মুঠিয়ে ধরেছি। এখন তবুও তো মাঝখানে একটা সন্দেহের ব্যবধান আছে। তখন নিজেকে সামলে নিয়ে বললাম, নিশ্চয়ই এনেছিলাম। বলল, আচ্ছা, আপনি ভিতরে যান, আপনার নিশ্চয়ই খুব শীত করছে। আমার ভুল বোধ হয়, কিন্তু মনে হলো যেন ঘরে ঢুকে কপাট দুটো ভেজিয়ে সেই অন্ধকারে আলোর শীষটা উস্কে দিয়েছি। এইটুকুর মধ্যে লোকটা দরজা ঠেলে ঘরে ঢুকলো। টিফিন ক্যারিয়ারটা সামনে রেখে বলল, এই নিন, এই নিন। সেদিন আমি মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতির পরিচয় পাই। ভয়ের চরম অবস্থায় আর ভয় থাকে না। মন বলছে হাতখানেক দূরেই প্রেতাত্মা, তার সঙ্গে কথা বলছি। বেশ স্পষ্ট দৃঢ়ভাবে জিজ্ঞেস করলাম, কোথায় পেলে? আবার সেই অদ্ভুত হাসির সঙ্গে উত্তর এলো, আপনি যেখানে রেখেছিলেন। প্রতি মুহূর্তেই উৎকট ভয়ের একটা ঢেউ যেন সমস্ত শরীর তোলপাড় করে ভেঙে পড়ছে, আবার মিলিয়ে যাচ্ছে। ক্রমে মরিয়া হয়ে রুক্ষ হয়ে উঠছি। কেমন যেন একটা নেশা চেপে গেছে, যা স্পষ্ট সত্যি। তার সম্মুখীন হতে হবে। একটু রূঢ় স্বরে বললাম, রেখেছিলাম মোটরে। সেটা এখন কিছু নয়তো 25-30 মাইল দূরে। সেখান থেকে আনতে হলে। শেষ করতে পারলাম না। নিজের কথাতেই যেন একটা অদ্ভুত ভয়ে শরীরটা ভেতর থেকে শিউরে শিউরে উঠতে লাগলো। 25-30 মাইল দূরে, 25-30 মাইল। এরপর এইটুকু মনে পড়ে যে অদ্ভুত একটা হাসি ক্ষীণ হতে হতে একেবারে কতদূর পর্যন্ত গিয়ে যেন মিলিয়ে গেল। আর অল্প একটু মনে পড়ে বরফের মতো একটা ঠান্ডা কঠিন স্পর্শের অনুভূতি। মাঝে অল্প জ্ঞান হয়েছিল কিনা মনে নেই, তবে একটু ভালো করে যখন জ্ঞান হলো তখন প্রায় ভোর হয়েছে। দেখি আমার চারদিকে বেশ একটা ভিড় জমেছে। আমি একটা বড় খাটের উপর শুয়ে আছি। একজন লোক মাথায় একজন পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। পায়ের কাছে লোকটার উপর চোখ পড়তেই চোখ আর ফেরাতে পারলাম না। লোকটা সেই অদ্ভুতভাবে হেসে উঠে বলল, কিছু ভয় নেই বাবু। রাতে অত ভয় পেয়ে গেলেন কেন? আমি ধরে না ফেললে মুখ থুবড়ে পড়েই যেতেন। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম অনেকক্ষণ।
তারপর হুঁশ হলো। সত্যি তো, না হয় বেয়ারা রকম রোগায়, কিন্তু এ মানুষকে অত ভয় পাওয়ার। কিন্তু পরক্ষণেই আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। নিমেষে লোকজন সব কোথায় যেন উবে গেল। পায়ের কাছে বসে থাকা লোকটাও যেন ভ্যানিশ। এবার যেন কোত্থেকে একটা হাসির শব্দ ভেসে এলো। ওদিকে সেই অদ্ভুত শব্দটাও শুরু হয়েছে, যেন অদ্ভুত হাসির শব্দের লড়াই চলছে। কেউ যেন কারোর চেয়ে কম যায় না। চারিদিকে যেন হই হুল্লোড়া দাপাদাপি শুরু হয়েছে। হঠাৎ আলো আধারিতে দেখলাম একটা ছায়ামূর্তি আমার দিকে এগিয়ে আসছে, কিন্তু আশ্চর্য, ছায়ামূর্তির গলাটা কাটা। মূর্তিটা অদৃশ্য হতে সেখানে স্পষ্ট দেখলাম একটা গলা কাটা মুন্ডু ঝুলছে। মুন্ডুটা অদ্ভুত ভাবে হাসছে। মুহূর্তে সেই অদ্ভুত হি করে হাসা মূর্তিটার আবির্ভাব হতেই কাটা মুন্ডুটা অদৃশ্য হয়ে গেল। এরপর আমার আর কিছু মনে নেই। দুপুরে জ্ঞান ফিরতে দেখি সেই মোটর গাড়িতে করে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। ড্রাইভার কাকে যেন বলছিল বাবুকে ভালো করে ধরে থাক। আমাদেরই ভুল হয়েছে বাবুকে একা ওই বাংলোয় রেখে আসা। কেয়ারটেকার বলল যে ডাক বাংলোয় সম্প্রতি এক গলা কাটা ভূতের আবির্ভাব হয়েছে।